গল্পটি শুরু হয় আর প্রথমেই আমরা পরিচিত হই এই গল্পের মুখ্য চরিত্র মৌজির সঙ্গে, যার সকালটাই শুরু হয় বাবার চেঁচামেচির শব্দ শুনে। বাবা মা আর একমাত্র বউ মমতাকে নিয়ে তাদের ছোট্ট সংসার। বাবার অবসর ভাতা আর মৌজির চাকরির সামান্য মাইনে দিয়ে কোনো রকমে তাদের সংসারটা চলে যায়। মৌজির দাদা ছিলেন একজন নামকরা দর্জি। সে কোনো এক কারণে ব্যবসায় লস করে একেবারে নিঃস্ব হয়ে যায়। এরপর থেকে মৌজির পরিবার এই ব্যবসাটাকে অভিশপ্ত মনে করে, কিন্তু মৌজি ছিল সম্পূর্ণই আলাদা। সে ছোটবেলা থেকেই স্বপ্ন দেখত বড় হয়ে দাদার মতো নামকরা দর্জি হবে। এজন্য সে তার প্রতিবেশী ও তার বন্ধু যোগেশদের অব্যবহৃত সেলাই মেশিনটা বাসায় এনে রাখত আর মাঝে মাঝে লুকিয়ে লুকিয়ে সেলাই প্র্যাকটিস করত। মৌজির একটি বড় ভাইও আছে, তার নাম যুগ্নু। বর্তমানে সে তার বউ বাচ্চা নিয়ে শ্বশুরবাড়িতেই ঘর জামাই থাকে। প্রতিদিন সকালে মমতা লাঞ্চ বক্স রেডি করে দিত আর এটা নিয়েই মৌজি বেরিয়ে যেত তার কর্মস্থলের উদ্দেশ্যে। যাবার পথে সে অনেক মজা করত। দোকান মালিক বানসাল আসার পূর্বেই মৌজি দোকান খুলে ঝেড়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখত, যেন মালিক সবসময় তার ওপর সন্তুষ্ট থাকে। এরপর দোকানে নওশাদ নামের একজন লোক আসে। তিনি হচ্ছেন সেলাই মেশিন সাপ্লায়ার। গরিবদের জন্য সরকারি বরাদ্দের সেলাই মেশিনগুলো সে অবৈধভাবে সংগ্রহ করে বানসালের কাছে বিক্রি করে। নওশাদ চলে যাবার কিছুক্ষণ পরেই বানসালের একমাত্র পুত্র প্রশান্ত আসে। এসেই সে মৌজির সঙ্গে বাজে আচরণ করতে শুরু করে। কারণে অকারণে সে মৌজির গায়ে হাত তুলত, তবে মৌজি তাকে কিছুই বলতো না। বরং মালিকের পরিবারকে খুশি রাখার জন্য সে সবসময় তাদেরকে কোনো না কোনোভাবে বিনোদন দেওয়ার চেষ্টা করত। বানসাল তার একমাত্র ছেলের বিয়েতে মৌজির পুরো পরিবারকে নিমন্ত্রণ করে। বাসায় গিয়ে মৌজি একথা জানালে তার ওয়াইফ জানায় সে এই বিয়েতে যেতে পারবে না, কারণ তার সুন্দর সুন্দর জামা কাপড়গুলো এখন আর ফিটিং হয় না। একথা শুনে মৌজি খাটের নিচ থেকে সেলাই মেশিনটা বের করে মমতার জামা কাপড়গুলো খুব সুন্দর করে ফিটিং করে দেয়, আর এটা দেখে মমতাও অনেক খুশি হয়। পরদিন মৌজি তার পরিবারের সবাইকে নিয়ে প্রশান্তের বিয়েতে অ্যাটেন্ড করে। প্রশান্ত এখানে মৌজির পরিবারকে দেখেও না দেখার ভান করে। সামান্য একজন কর্মচারীর পরিবার বলেই হয়তো প্রশান্ত তাদেরকে পাত্তা দিচ্ছিল না, আর এই বিষয়টা মৌজির পরিবারের সবাই বুঝতে পারে। বিয়েবাড়িতেও প্রশান্ত মৌজিকে হেনস্থা করতে দ্বিধাবোধ করেনি। গৃহপালিত কুকুর যেভাবে মালিকের সঙ্গে আচরণ করে ঠিক সেইভাবে সে মৌজিকে অভিনয় করে দেখাতে বলে। মালিকের কথা তো আর অমান্য করা যায় না, মৌজি বাধ্য হয়ে সেটাই করে দেখায়। উপস্থিত জনতা এটা দেখে অনেক হাসি তামাশা করলেও মৌজির পরিবার অনেক কষ্ট পায়। বিশেষ করে মমতা সেখানেই কান্না করে দেয়। অবশ্য এই কাজের জন্য মৌজিকে তার মালিক 500 টাকা দিয়েছিল। ফেরার পথে মমতা মৌজির সঙ্গে একটা কথাও বলেনি। মৌজি বাসায় ফিরে তার বউকে বোঝানোর চেষ্টা করে এটা শুধুমাত্র একটা ফান ছিল, তাছাড়া সে তো আর কাজটা ফ্রিতে করেনি, এর জন্য সে টাকা পেয়েছে। এই কথা শুনে মমতা আরও বেশি কান্না করতে শুরু করে। সে বলে, আমি চাই না সামান্য কিছু টাকার বিনিময়ে তুমি তোমার মান সম্মান বিসর্জন দাও। মমতার একটাই কথা, সে কিছুতেই আর তার হাজব্যান্ডকে এমন কাজ করতে দিবে না। সে মৌজিকে এই চাকরিটা ছেড়ে দিয়ে দর্জির কাজ শুরু করতে বলে। মৌজি বলে, তুমি তো ভালো করেই জানো আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, আমার বাবা মা কখনই রাজি হবে না। এই বিষয়ে মমতার সঙ্গে তার কথা কাটাকাটি হয়। সে রাগ করে বাসা থেকে বের হয়ে সোজা দোকানে চলে যায়। খেতে খেতে সে এইসব কথাগুলোই ভাবছিল। এমন সময় বানসাল মৌজিকে ডেকে একটা টাকার ব্যাগ দিয়ে বলে, যা ব্যাংকে জমা দিয়ে আয়। ব্যাংক অনেক দূরে ছিল, আবার এতগুলো টাকা নিয়ে যাবে, সেই কারণে সে প্রশান্তের বাইকের চাবি চায়। বাইকের চাবি চাওয়ায় প্রশান্ত মৌজির উপর ভীষণ রেগে যায়। সে মৌজিকে বলে, তুই চাবি নিয়ে বউকে নিয়ে ফুর্তি করবি আর ঘুরে বেড়াবি, তাই না? এরপর সে মমতাকে নিয়ে আরও আজে বাজে কথা বলে। এর ফলে মৌজি তার মেজাজ হারিয়ে ফেলে আর প্রশান্তকে ধরে তখনই মারতে শুরু করে। এজন্য বানসাল তাকে পার্মানেন্টলি চাকরি থেকে বের করে দেয়। মৌজি বাসায় ফিরে সবাইকে জানিয়ে দেয় তার চাকরি চলে গেছে। চাকরি ছাড়ার কথা শুনে তার বাবা তার উপর অনেক রেগে যায়। সে বলে, এখন বউ নিয়ে বসে বসে খাবি আর আমার পেনশনের টাকা ধ্বংস করবি। মৌজি বলে, আমি তোমার একটা টাকাও ধরব না, আমি আমাদের পারিবারিক ব্যবসাটা শুরু করতে চাই, মানে দর্জির ব্যবসা। এই ব্যবসাটা শুরু করার জন্য মৌজি তার বাবার কাছে সাহায্য চায়, কিন্তু তার বাবা সাফ জানিয়ে দেয় সে এই বিষয়ে তাকে কোনো সাহায্য করতে পারবে না। একদিন হঠাৎ করেই মৌজির মা অসুস্থ হয়ে রান্নাঘরের মেঝেতে পড়ে যায়। সবাই মিলে তাকে দ্রুত হসপিটালে নিয়ে আসে। এই সময় দেখা যায় মমতার হাত একটা কাচের জারের মধ্যে আটকে আছে, আর এটা নিয়েই সে হসপিটালে চলে আসে। মৌজি জিজ্ঞেস করলে সে জানায় মাকে আচার খাওয়ানোর জন্য সে এতে হাত দিয়েছিল, কিন্তু এখন আর বের করতে পারছে না। তারপর সবাই মিলে জারটি বের করার জন্য উড়াধুরা টানাটানি করতে থাকে। পরে ডাক্তার এসে এই সমস্যার সমাধান করে। ডাক্তার চেক আপ করে জানায় তার মায়ের হার্টে সমস্যা, তাই সে মৌজিকে জানায় 5,000 টাকা জমা দিয়ে তার মাকে হসপিটালে ভর্তি রাখতে। এরপর মৌজি মমতাকে সঙ্গে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা করে টাকা আনার জন্য। যাবার পথে তারা একটা জায়গায় বসে চা খায়, আর সেখানেই রাস্তার পাশে একজন মুচি বসা ছিল। আর এই মুচিকে দেখে মমতার মাথায় একটা আইডিয়া আসে। সে মৌজিকে নানাভাবে বোঝানোর চেষ্টা করে যে এইখানে যদি তারা একটা দোকান নেয় তাহলে তাদের কোনো বাড়তি টাকা পয়সাই খরচ হবে না। বিষয়টা মৌজিও বুঝতে পারে। এরপর মৌজি বাসায় চলে আসে আর খাটের নিচ থেকে পুরাতন সেলাই মেশিনটা বের করে তেল দিয়ে ঘষে মেজে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেয়। হাতে দাদার ছবি আর বাবার কাছ থেকে জোর করে আশীর্বাদ নিয়ে সে বেরিয়ে পড়ে তার জীবনের নতুন পথ চলায়। মৌজি তার নতুন দোকান সেট আপ করে। পাশ থেকে সেই মুচি বলে, কি ভাই রেডি তো? মৌজি বলে, কিসের জন্য?
লোকটা বলে কবুতর গোনার জন্য। দুপুর হলে মমতা মৌজির জন্য বাসা থেকে খাবার নিয়ে আসে। মৌজি তখন মমতাকে তার সঙ্গে বসে খাবার খেতে বলে। খাবার খেতে বসে মমতা আবেগে কান্না করে দেয়, কারণ বিয়ের পরে এই প্রথম তারা দুজনে একসঙ্গে বসে খাবার খাচ্ছে। মৌজির দোকানে সারাদিনে একটা কাস্টমারও জুটত না। ফাইনালি সেই মুচির কথাই সত্যি হয়। বসে বসে কবুতর গোনা ছাড়া তার আর কোনো কাজই ছিল না। মৌজি খবর পায় তার মা আবার অসুস্থ হয়ে পড়েছে, তাই সে দ্রুত হসপিটালে চলে আসে। পরবর্তী দিনেই ছিল মৌজির মায়ের অপারেশন, তাই অনেকগুলো টাকার প্রয়োজন ছিল। এজন্য মৌজির বাবা মৌজিকে বলে বানসালের কাছে গিয়ে ক্ষমা চেতে আর তার দোকানে আবারও চাকরিতে জয়েন করতে। কিন্তু মৌজি সাফ জানিয়ে দেয় সে আর কোনো চাকরি বাকরি করবে না। এই নিয়ে বাবা ছেলের মধ্যে কথা কাটাকাটি হয়। তবে মমতা সবসময় মৌজিকে সাপোর্ট করত। সে তার শ্বশুরকে বোঝায় মৌজি যা করতে চায় তাকে যেন সেটা করতে দেওয়া হয়, কারণ তার দৃঢ় বিশ্বাস মৌজি একদিন অনেক বড় হবে। হসপিটালে পড়ার মতো মৌজির মায়ের সুন্দর কোনো পোশাক ছিল না, তাই মৌজি বাসায় গিয়ে বিছানার চাদর, বালিশের কভার, জানালার পর্দা এসব কেটে কুটে জোড়াতালি দিয়ে খুব সুন্দর একটা ড্রেস বানিয়ে ফেলে। মৌজির মা যখন এই ড্রেস পরে বের হয় তখন হসপিটালের প্রতিটা মানুষ তার প্রশংসা করে। পরদিন সকালে মমতা মৌজিকে কল করে বলে তাড়াতাড়ি হসপিটালে আসেন, এখানে বড় একটা ঝামেলা হয়ে গেছে। মৌজি দ্রুত সেখানে আসে আর দেখতে পায় অনেক মানুষ আন্দোলন শুরু করেছে। পরে সে জানতে পারে সে তার মায়ের জন্য যে ড্রেসটি বানিয়েছে ঠিক সেম ড্রেস তাদেরও লাগবে। আর হঠাৎ করেই এতগুলো ড্রেসের অর্ডার পেয়ে মৌজি আর মমতা খুশিতে আত্মহারা হয়ে যায়। তারা প্রতিটি ড্রেসের জন্য 500 টাকা করে চার্জ করে আর সময় নেয় মাত্র 2 দিন। টাকা পয়সা কালেকশন করে তারা দ্রুত বাজারে চলে যায় কাপড় কেনার জন্য। মৌজি বাসায় ফিরে দেখতে পায় খাটের নিচে সেলাই মেশিনটা নেই। তখন তার বাবা জানায় যোগেশ এসেছিল মেশিন নেওয়ার জন্য। মৌজি এটা শুনে যোগেশদের বাসায় চলে যায়। কিছুক্ষণ পর মৌজি আর যোগেশের মধ্যে তুমুল ধস্তাধস্তি শুরু হয় আর সেই শব্দ শুনে সেখানে মৌজির বাবা আর স্ত্রী চলে আসে। পরে জানা যায় যোগেশ মেশিনটি আটকে রেখেছিল এই জন্য যে তাকে যদি হসপিটালে পাওয়া সেই অর্ডার থেকে 40% পে করা হয় তবেই সে মেশিনটি ফেরত দেবে। কিন্তু এই শর্তে মৌজি একদমই রাজি ছিল না। তার সবচেয়ে কাছের বন্ধু তার সঙ্গে এমন বেইমানি করবে এটা সে কখনোই ভাবতে পারেনি। আসলে আমাদের আশেপাশে এমন অনেক মানুষ রয়েছে যারা কখনোই আপনার ভালোটা সহ্য করতে পারবে না। এই মুহূর্তে নতুন মেশিন কেনার মতো টাকা পয়সা মৌজির হাতে ছিল না। সে খুব টেনশনে পড়ে যায় কিভাবে সে ক্লায়েন্টকে সময় মতো ডেলিভারি দেবে। তাই সে মমতাকে সঙ্গে করে নওশাদের বাড়িতে যায় এই ব্যাপারে সাহায্য চাইতে। সে নওশাদকে অনেক রিকোয়েস্ট করে একদিনের জন্য একটা মেশিন ধার দেওয়ার জন্য, কিন্তু নওশাদ জানায় এটা সম্ভব না। তবে নওশাদ তাদেরকে একটা ঠিকানা দেয় যেখানে সরকারি মেশিন ফ্রিতে দেওয়া হয়। নওশাদ তার কথা শেষ করার আগেই দেখতে পায় মৌজি সেখানে নেই। মৌজি দ্রুত সাইকেল চালায় কারণ তাকে একটার আগে সেখানে পৌঁছাতে হবে। তাছাড়া সেই জায়গাটা ছিল অনেক দূরে, এখান থেকে প্রায় 40 কিলোমিটার। রাস্তার অবস্থাও ছিল খুবই খারাপ। একটা সময় মৌজি সাইকেল থেকে পড়ে গিয়ে মারাত্মকভাবে আহত হয়, তার পা কেটে যায়। আর এই অবস্থাতেই অনেক কষ্ট করে তারা সেই স্থানে পৌঁছায়। শত শত প্রার্থী সেখানে লাইনে দাঁড়িয়েছিল। মৌজি সেখান থেকে একটা টোকেন সংগ্রহ করে। কর্তৃপক্ষ জানায় এখানে একটা পরীক্ষা নেওয়া হবে আর সেই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে শুধুমাত্র তারাই মেশিন পাওয়ার যোগ্য। মৌজির সিরিয়াল আসতে অনেক সময় বাকি ছিল, এদিকে তার পা দিয়েও রক্ত ঝরছে। তাই সে মমতার হাতে টোকেন দিয়ে তার জন্য অপেক্ষা করতে বলে। এরপরই সে চলে যায় পার্শ্ববর্তী একটা ডিসপেন্সারিতে ট্রিটমেন্ট করানোর জন্য। এখানে দেখা যায় মানুষ পেশেন্টের চেয়ে গরু ছাগলের সংখ্যাটাই বেশি। মৌজি ডক্টরকে রিকোয়েস্ট করে যেন তাকে তাড়াতাড়ি ট্রিটমেন্ট দেওয়া হয়, কিন্তু ডক্টর তাকে ওয়েটিংয়ে বসিয়ে রাখে। মৌজি খুব তাড়াহুড়ো করছিল কারণ যে কোনো সময় তার সিরিয়াল চলে আসতে পারে। এদিকে মৌজি ফিরে না আসাতে মমতাও বেশ উদ্বিগ্ন হয়ে পড়ে, কারণ অলরেডি তাদের সিরিয়াল নাম্বার চলে এসেছে। কোনো উপায় না দেখে মৌজি এক প্রকার জোরাজুরি করেই নিজের ট্রিটমেন্ট নিজেই করে নেয়। এদিকে এক্সাম শুরু হয়ে যাওয়ায় মমতা টোকেন জমা দিয়ে ভেতরে ঢুকে যায়, কারণ সময় মতো টোকেন জমা না দিতে পারলে তাদের মেশিন পাওয়াটা ক্যান্সেল হয়ে যাবে। মৌজি ফিরে এসে দেখতে পায় মমতা সেখানে নেই। সে জানতে পারে মমতা পরীক্ষার হলে আছে। মৌজি একজন কর্মকর্তাকে অনেক রিকোয়েস্ট করে যেন তাকে তার স্ত্রীর কাছে নিয়ে যাওয়া হয়। এক্সাম শুরু হয়ে গিয়েছিল আর সময় ছিল মাত্র 10 মিনিট। মমতা এখানে কিছুই বুঝতে পারছিল না, কারণ সে জীবনে সেলাই মেশিন ছুঁয়েও দেখেনি। পাশের লোকদের দেখে দেখে সে ট্রাই করে যাচ্ছিল, কিন্তু সে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়। প্রবল দুশ্চিন্তা আর উৎকণ্ঠায় মমতা কান্না করতে শুরু করে। কিছুক্ষণ পর সেখানে মৌজি আসলে সে খুশিতে আত্মহারা হয়ে যায়। হাতে সময় ছিল মাত্র 5 মিনিট, আর এই 5 মিনিটের মধ্যেই মৌজি খুব সুন্দর করে কাজটি শেষ করে। পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়ে অবশেষে মৌজি তার কাঙ্ক্ষিত পুরস্কারটি হাতে পায়। বাসায় এসে সে ড্রেস বানানোর কাজে নেমে পড়ে। নির্ধারিত সময়ের মধ্যেই সে তার ক্লায়েন্টদের কাছে প্রোডাক্টগুলো হস্তান্তর করে। মৌজি দেখতে পায় তার মায়ের হসপিটাল বিল এসেছে প্রায় 1.5 লক্ষ টাকা, যেটা কোনোভাবেই তাদের পক্ষে পরিশোধ করা সম্ভব ছিল না। তাই সে গুড্ডুকে খবর দেয়, আর এই গুড্ডু হচ্ছে তার বড় ভাই জুগনুর শালাবাবু। গুড্ডুর সঙ্গে ওপর মহলের লোকজনের বেশ ভালো সম্পর্ক রয়েছে। সে হসপিটাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে বিল কমিয়ে অর্ধেকে নিয়ে আসে। আর এই বিল কমানোর পেছনে হসপিটাল কর্তৃপক্ষের একটা স্বার্থ ছিল, আর তা হচ্ছে মৌজি কখনোই এই ড্রেসগুলো হসপিটালের রোগীদের কাছে সরাসরি সেল করতে পারবে না। সে ড্রেস বানিয়ে হসপিটাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করবে।
তারপর হসপিটাল অথরিটি রোগীদের কাছে এই ড্রেসগুলো সেল করবে, এমনটাই চুক্তি হয়েছিল তাদের মধ্যে। পরদিনই গুড্ডু মৌজিকে সঙ্গে নিয়ে তার বসের কাছে আসে। আর এই ভদ্রমহিলার নাম ছিল হার্লিন বেদি। তিনি ছিলেন একটি নামকরা ফ্যাশন হাউসের ওনার, তার প্রতিষ্ঠানের নাম বেদি ফ্যাশন। এই মহিলা ছিলেন খুবই স্বার্থপর এবং অহংকারী একজন মানুষ। মৌজি তাকে ড্রেসের স্যাম্পল দেখালে সে মনে মনে খুবই পছন্দ করে, কিন্তু ওপরে ওপরে ভাব দেখায় যে এটা তার পছন্দ হয়নি। এই স্বার্থপর মহিলা মৌজির ডিজাইন আইডিয়া চুরি করে কোটি কোটি টাকার ব্যবসা করবে, অথচ প্রফিট তো দূরের কথা, সামান্য ক্রেডিটও সে মৌজিকে দেবে না। বরং সে তার প্রতিষ্ঠানে মৌজিকে মাসিক ৮,০০০ টাকা বেতনের চাকরির অফার করে, যেটা শুনে মৌজি খুবই হতাশ হয়ে যায়। মৌজির আসলে কিছুই করার ছিল না, কারণ হসপিটাল অথরিটির চুক্তি রক্ষার্থে তাকে এই কাজটি করতেই হবে। পরদিনই মৌজি আর মমতা সেই ফ্যাক্টরিতে জয়েন করে। মৌজি এখানে তার প্রিয় সেলাই মেশিনটাও সঙ্গে করে নিয়ে এসেছিল, তবে গুড্ডু সেটিকে গোডাউনে পাঠিয়ে দেয়, কারণ এখানে এটির কোনো প্রয়োজনই ছিল না। দুজনেই খুব মনোযোগ দিয়ে তাদের কাজ শুরু করে দেয়। তবে কিছুদিন কাজ করার পর মৌজি লক্ষ্য করে এখানে তাদের মতামতের কোনো মূল্যায়নই করা হয় না। মৌজির পারমিশন ছাড়াই তার ডিজাইন করা ড্রেসটির কস্টিং কমানোর জন্য তারা ইচ্ছে মতো মডিফাই করে, যেটা মৌজির কাছে একদমই ভালো লাগেনি। ফ্যাক্টরিতে এসে মৌজি দেখতে পায় ড্রেসের গায়ে লেবেল লাগানো হয়েছে মেড ইন চায়না। গুড্ডুকে এমনটা করার কারণ জিজ্ঞেস করলে গুড্ডু একগাল হেসে দিয়ে বলে, তাহলে কি এখানে তোর বাসার ঠিকানা থাকবে নাকি রে, যা যা কাজ কর। কিছুদিন পরে মৌজি যখন তার মাকে নিয়ে হসপিটালে চেক আপ করানোর জন্য যায়, সেখানেও সে দেখতে পায় অনিয়ম। মৌজির ডিজাইন করা সেই ড্রেসটি এখন হসপিটাল অথরিটি প্রতিটি রোগীর ক্ষেত্রেই বাধ্যতামূলক করে দেয়। হসপিটালে কেউ সেবা নিতে আসলে তাকে এই ড্রেসের মূল্য পরিশোধ করতে হয়, আর এই ড্রেসের মূল্য নির্ধারণ করা হয়েছে ২,০০০ টাকা। তারা ফ্যাক্টরি থেকে ৫০০ টাকা এনে এখানে ২,০০০ টাকায় বিক্রি করছে, যেটা ছিল রীতিমতো অন্যায়। আর এত সব অনিয়ম দুর্নীতি দেখার পরে মৌজি আর নিজেকে ধরে রাখতে পারে না। সে এই বিষয়ে হার্লিনের সঙ্গে কথা বলতে চায়, কিন্তু গুড্ডু তাকে বাধা দিলে সে গুড্ডুর গায়ে হাত তুলে। এক পর্যায়ে হার্লিনের সঙ্গে মৌজির তুমুল বাকবিতণ্ডা শুরু হয়। ফলস্বরূপ মৌজি আর মমতাকে চাকরিচ্যুত করে ঘাড় ধাক্কা দিয়ে ফ্যাক্টরি থেকে বের করে দেওয়া হয়। ছোট ভাই গুড্ডুর গায়ে হাত তোলার অপরাধে মৌজির ভাবি কুমুতে সে মৌজিকে অনেক আজে বাজে কথা শোনায়। সে মৌজির পরিবারকেও অনেক ছোট করে কথা বলে, আর এই সব কিছুই যুগ্নু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। তবু সে একটাবারের জন্য তার বউকে থামানোর চেষ্টা করেনি। মৌজি যখন তার অহংকারী ভাবির কথায় প্রতিবাদ জানায়, তখনই যুগ্নু মৌজির গায়ে হাত তোলে, আর এভাবেই দুই ভাইয়ের মধ্যে দূরত্ব তৈরি হয়। এসব কিছুর জন্য মৌজির বাবা শুধুমাত্র মৌজিকেই দোষারোপ করে। সকালে মমতা এসে মৌজিকে বলে, বাসার কেউ কিছু খাচ্ছে না, কথাও বলছে না, তুমি এক কাজ করো, ভাই ভাবির কাছে গিয়ে ক্ষমা চেয়ে আসো। আর এই কথা শোনা মাত্রই মৌজি মমতার উপর ভীষণ রেগে যায়। মমতার কথায় সে চাকরি ছেড়ে দিয়ে ফুটপাতে দোকান নিয়েছিল, সেখান থেকে আবার ফ্যাক্টরিতেও জয়েন করেছিল। তাদের অনেক কষ্টে অর্জন করা সেলাই মেশিনটাও আটকে রয়েছে সেই ফ্যাক্টরিতে, আর এই সব কিছুর জন্যই মৌজি মমতাকে দোষারোপ করে। মৌজির মুখে এসব কথা শুনে মমতা ভীষণ কষ্ট পায়। কিছুক্ষণ পর মমতাকে সারা বাড়ি খোঁজাখুঁজি করেও কোথাও পাওয়া যাচ্ছিল না। মৌজি অনেক টেনশনে পড়ে যায়, তাই সে খোঁজ নেওয়ার জন্য তার ভাইপোর স্কুলে চলে যায়, কিন্তু সেখানে গিয়েও সে মমতার কোনো খোঁজ পায় না। এদিকে মমতাকে দেখা যায় হার্লিনের ফ্যাক্টরিতে। সে এসেছিল তাদের মেশিনটি পাওয়ার আশায়। অনেক কষ্টে সে হার্লিনের সঙ্গে দেখা করে। সেই দিনের ঘটনার জন্য সে হার্লিনের কাছে ক্ষমা চায়। অনেক অনুনয় বিনয় করে হার্লিনের কাছে তাদের মেশিনটি ফেরত চায়। হার্লিন এখানে মমতাকে সহানুভূতি দেখায়। সে মমতাকে মেশিন দেওয়ার আশ্বাস দিয়ে সারাদিন বাইরে বসিয়ে রাখে। মৌজি ও মমতাকে সব জায়গায় খুঁজতে খুঁজতে শেষমেশ রেল স্টেশনে আসে, আর এখানে এসেই সে মমতাকে দেখতে পায়। মমতা মৌজিকে দেখা মাত্রই কান্না করতে শুরু করে। কান্না করতে করতে সে বলে, জানো, ওদের হাতে পায়ে ধরে অনেক কেঁদেছি, তা ওরা আমাকে মেশিনটা ফেরত দিল না। মমতা হঠাৎ প্রতিবাদী হয়ে যায়। সে বলে, এভাবে আর না, এখন থেকে নিজেদের সম্মান অর্জন করার রাস্তা নিজেদেরই তৈরি করতে হবে। সে মৌজিকে বলে, এখন থেকে আমরা যেই ড্রেসগুলো তৈরি করব তা নিজেদের নামে বিক্রি করব। তাছাড়া সে ফ্যাক্টরি থেকে এটাও শুনে এসেছিল যে কিছুদিন পরেই ইন্ডিয়াতে ফ্যাশন ডিজাইনের উপর বড় একটা ন্যাশনাল কম্পিটিশন হবে, যেখানে ভারতের সব বড় বড় ফ্যাশন ডিজাইনাররা অংশগ্রহণ করবে। মমতা মৌজিকে বলে, আমরাও সেই ইভেন্টে অংশগ্রহণ করব। এটা শুনে মৌজি বলে, তোমার মাথা খারাপ হয়ে গেছে, যেখানে আমাদের নুন আনতে পান্তা ফুরায় সেখানে আমরা কিনা যোগ দিব কম্পিটিশনে। মমতা তখন একটা কথাই বলে, নিজের ওপর বিশ্বাস হারিও না। পরদিনই মমতা ফ্যাশন কম্পিটিশনের একটা ফর্ম কিনে নেয়। এখন তারা তাদের কোম্পানির কি নাম রাখবে তাই নিয়েই মাথা ব্যথা শুরু হয়ে যায়। ভালো কোনো নামই তারা খুঁজে পাচ্ছিল না। অনেক চিন্তাভাবনা শেষে তারা তাদের ব্র্যান্ডের নাম ঠিক করে সুই ধাগা, মেড ইন ইন্ডিয়া। তারা তাদের কোম্পানির জন্য একটা লোগো তৈরি করে, যেখানে মেডের জায়গায় ম্যাট লেখা ছিল, মেড ইন ইন্ডিয়া, যার অর্থ ভারতের পাগল। মৌজি আর মমতা অডিশন দিতে যায়, আর সেখানে হার্লিনের টিমও অংশগ্রহণ করেছিল। এরপর মৌজি বিচারকদের সামনে তার বানানো ড্রেস প্রদর্শন করে। বিচারকরা কোম্পানির নাম মেড ইন ইন্ডিয়া লেখা দেখে হাসি তামাশা করছিল। মৌজি বলে, স্যার, আসলে আমরা তো লেখাপড়া করিনি, তাই ভুল হয়েছে। তাছাড়া ইন্ডিয়াতে আমাদের মতো এমন অনেক পাগল রয়েছে যারা নিজেদের ভাগ্য পরিবর্তনের জন্য প্রতিনিয়ত লড়াই করে যাচ্ছে। বিচারকরা এখানে মৌজির কথা এবং ডিজাইন দুটো দেখেই বেশ সন্তুষ্ট হয়। তবে তারা এখানে মৌজিকে সিলেক্ট করতে গিয়ে গড়িমসি করে, কারণ মৌজির কোনো প্রতিষ্ঠান ছিল না। আর এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হলে অনেক ড্রেস প্রয়োজন।
প্রয়োজন অনেক লোকবল, যেটা মৌজির কাছে ছিল না। মৌজি তাদেরকে কথা দেয় সে তার মহল্লার মানুষদের সাহায্য নিয়ে একটা টিম তৈরি করবে, আর খুব শীঘ্রই সে তার প্রতিষ্ঠানের বাস্তব রূপ দেবে। এই শর্তে বিচারকরা তাকে সিলেক্ট করে। আর এভাবেই মৌজি তার স্বপ্নের প্রথম সিঁড়ি পার হয়। বাসায় গিয়ে মৌজি তার বাবা মাকে এই খুশির সংবাদটি জানায়, কিন্তু এতে যেন তাদের কিছুই আসে যায় না। মৌজির মাকে চিকিৎসা করাতে গিয়ে মৌজির বাবার পেনশনের সমস্ত টাকাই শেষ হয়ে গিয়েছে। এখন সংসারের হাল ধরার মতো কেউ ছিল না। এজন্য তার বাবা তাকে বলে যত তাড়াতাড়ি সম্ভব একটা চাকরি জোগাড় করে নিতে। মৌজি এই প্রথমবার তার বাবার সামনে দাঁড়িয়ে মনের ভিতর থাকা চাপা কষ্টগুলো প্রকাশ করে, কারণ তার বাবা তাকে সারা জীবন অপয়াই ভেবে এসেছে। কোনোদিনও বুকে জড়িয়ে ধরে বলেনি বাবা তোর কি লাগবে। কোনোদিনও সে জানতে চায়নি মৌজি আসলে কি চায়। মৌজি বলে তুমি তো 40 বছর চাকরি করেছো, কিন্তু জীবনে কি পেয়েছো? অফিসের শেষ দিনটাতেও তোমার কলিগরা তোমাকে নিয়ে উৎসব করেছে, কারণ এই বৃদ্ধটার কাছ থেকে তারা আজ চিরমুক্তি পাবে। আজ তাদের মধ্যে কেউ তোমাকে মনে রাখেনি। আমি চাই এমন কিছু করে যেতে যেন মৃত্যুর পরও মানুষ আমাকে মনে রাখে। তুমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাবে তখন সবাই যেন বলে ওই যে মৌজির বাবা যাচ্ছে। মৌজি বলে বাবা আমার সামনে অনেক বড় একটা সুযোগ আছে, আর তুমি আমাকে উৎসাহ না দিয়ে উল্টো দাবিয়ে রাখার চেষ্টা করছো। এখানে সে মমতার অনেক প্রশংসা করে, কারণ মমতার জন্যই সে ঘুরে দাঁড়ানোর সাহস পেয়েছে। মৌজির বাবা তার ভুলটা বুঝতে পারে। সে তখন ডিসিশন নেয় সংসার চালানোর জন্য সে পত্রিকা বিক্রি করবে, যতদিন না মৌজির কম্পিটিশন শেষ হবে। নওশাদ মৌজিকে ফ্যাক্টরি করার জন্য একটা জায়গা দেয়। মৌজির ডাকে অনেকেই এগিয়ে এসেছিল তাকে সাহায্য করার জন্য। মৌজি তার টিম নিয়ে দিনরাত কঠোর পরিশ্রম করতে থাকে। এভাবে দিন যত যায় মৌজির টিমে লোকসংখ্যা ততই বাড়তে থাকে। একটা সময়ে মুচি থেকে শুরু করে বিভিন্ন পেশার লোকজন মৌজির টিমে যোগদান করে। যুগ্ন ও সকল মান অভিমান ভুলে মৌজির সঙ্গে হাত মেলায়। সে ফ্যাক্টরি থেকে মৌজির সেই মেশিনটিও ছাড়িয়ে এনেছিল। এভাবেই যেতে যেতে ফাইনালি সেই কম্পিটিশনের দিন চলে আসে। মৌজি তার পুরো টিম নিয়ে বেরিয়ে পড়ে স্বপ্ন পূরণের নতুন যাত্রায়। সঠিক সময়ে তারা সেখানে পৌঁছে যায়, আর এত বড় বিশাল আয়োজন দেখে তারা একটু নার্ভাস হয়ে যায়। মৌজি তার টিম মেম্বারদের মনোবল ধরে রাখতে তাদেরকে উৎসাহ যোগায়। প্রথমেই মৌজি তার বানানো ড্রেসগুলোকে সুন্দর করে রেডি করে নেয়। তারপর মেকআপ রুমে এসে সকল টিম মেম্বারদের রেডি হতে সাহায্য করে। মৌজিদের আগে সেখানে হারলিনের টিম পারফরমেন্স করে, আর তার টিমে ছিল দেশসেরা সব মডেলরা। এটা দেখে মৌজি মনে মনে একটু ঘাবড়ে গেল, কখনোই সে তার মনোবল হারায়নি। এরপরই আসে মৌজিদের পালা। মৌজির টিম মেম্বাররা মডেলিং কি সেটাই জানতো না, তো পারফরমেন্স করবে কিভাবে? তাই সেখানে ঘুরতে থাকে নানান রকম হাসির কাণ্ড কারখানা। প্রথমেই 5G স্পিডে মঞ্চে উঠে রিক্সাওয়ালা মতিন ও তার গার্লফ্রেন্ড। এরপরই এন্ট্রি হয় পান দোকানদার সুভাষ কাকুর। সুভাষ কাকুর রিভার্স স্টাইলে হাঁটা দেখে সেখানে থাকা দর্শকদের মধ্যে হাসির হিরিক পড়ে যায়। এদিকে আবার র্যাম্পে হাঁটা অবস্থায় যোগেশের বাটন ফোনে কল চলে আসে। ওই অবস্থাতেই সে কলটা রিসিভ করে আর ক্লায়েন্টের সঙ্গে কথা বলে কুলখানির ক্যাটারিং সার্ভিসের অর্ডারটাও নিয়ে নেয়। এভাবেই র্যাম্প শোটাকে তারা কমেডি শোতে পরিণত করে। তবে মৌজির বাবা মা যখন র্যাম্পে হাঁটে তখন সেখানে থাকা সকলেই তাদেরকে করতালি দিয়ে স্বাগত জানায়। সবার শেষে র্যাম্পে ওঠে মৌজি আর মমতা। তারা যতক্ষণ র্যাম্পে ছিল অডিয়েন্স তাদের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়েছিল। অডিয়েন্সদের কাছ থেকে এমন ভালোবাসা পেয়ে মৌজি আর মমতা আবেগপ্রবণ হয়ে যায়। মৌজিরা যখন ফাইনাল রেজাল্টের জন্য অপেক্ষা করছিল তখন সেখানে দুজন বিচারক আসে। তারা মৌজির কাজ এবং প্রেজেন্টেশনের অনেক প্রশংসা করে, কিন্তু তাদের একটা কথায় মৌজি তার আত্মবিশ্বাস হারিয়ে ফেলে। তারা জানায় এখানে যদি মৌজির জায়গায় অন্য কেউ হতো তাহলে ঠিকই তারা কম্পিটিশনটা জিতে নিত, কিন্তু মৌজির যেহেতু এই কাজে পূর্ব কোনো অভিজ্ঞতা ছিল না তাই তারা মৌজিকে উইনার নাও করতে পারে। মৌজি বুঝতে পারে এই কম্পিটিশন তার জন্য না, তাই সে রেজাল্ট ঘোষণার আগেই সেখান থেকে চলে যাবার সিদ্ধান্ত নেয়। মৌজির বাবা বলে আমি এমন একজন মানুষ ছিলাম যাকে সারা জীবন কেউ কোনোদিন পাত্তা দেয়নি। আজ তোর কারণে আমি অনেক মানুষের ভালোবাসা পেয়েছি, বুকে পেয়েছি অফুরন্ত সাহস। মৌজির বাবা মৌজিকে অনেক আশীর্বাদ করে তার বুকে টেনে নেয়। ঠিক তখনই মৌজির ফোনে যোগেশের কল আসে। যোগেশ কিছু বলার আগেই কলটি কেটে যায়। মৌজির ফোনে চার্জ ছিল না, তাই সে যোগেশের সঙ্গে কথা বলার জন্য অডিটোরিয়ামের ভেতরে চলে যায়। অডিটোরিয়ামের ভেতরে ঢুকেই মৌজি মাইকে অ্যানাউন্স শুনতে পায় টিম সুইধাকাকে তারা চ্যাম্পিয়ন ঘোষণা করেছে। কথাটা শোনা মাত্রই মৌজি জাস্ট স্পিচলেস হয়ে যায়। মুখ দিয়ে তার একটা কথাও বের হচ্ছিল না। মৌজির মুখে ফুটে ওঠে বিজয়ের হাসি। মৌজি ছুটে এসে সবাইকেই এই সুসংবাদটি জানিয়ে দেয়। প্রত্যেকেই তখন আনন্দে উল্লাস করতে থাকে। ফুটপাতের একজন সাধারণ দর্জি থেকে আসছে দেশসেরা ফ্যাশন ডিজাইনার। এই অনুভূতি ব্যক্ত করার মতো নয়। অসম্ভবকে সম্ভব করা শুধু অনন্ত জলিলেরই কাজ না, আজ সেটা মৌজিও করে দেখিয়েছে। মৌজির এত বড় অর্জনের পেছনে সবচেয়ে বড় অবদান ছিল তার স্ত্রী মমতার, তাই সে মমতাকে ক্রেডিট দিতে একদমই ভুল করেনি। এরপর থেকে মৌজিকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। সে তার নিজের ব্র্যান্ডকে একটা শক্ত অবস্থানে নিয়ে যায়। সুবিধাবঞ্চিতদের জন্য সে একটা সেলাই ইনস্টিটিউট প্রতিষ্ঠা করে। দেশের বিখ্যাত সব ফ্যাশন হাউসগুলো মৌজির সঙ্গে কোলাবোরেশন করে। আর এই সুন্দর মুভিটির কাহিনী এখানেই শেষ হয়ে যায়। আপনাদের মধ্যে যারা প্রিয়জনের অফুরন্ত ভালোবাসা আর সাপোর্ট পেয়ে জীবনে একটা ভালো অবস্থানে এসে দাঁড়িয়েছেন, আপনাদের সেই গল্পগুলো কমেন্টে শেয়ার করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।